বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের ইংরেজি ক্লাস আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিচ্ছি। তোমাদের আজকের ইংরেজি পড়াবো রিঅ্যারেঞ্জিং অফ ওয়ার্ডস। তোমাদের প্রশ্নের 12 নম্বর প্রশ্নে থাকবে রিঅ্যারেঞ্জিং অফ ওয়ার্ডস। তোমরা সবাই খাতা বই নিয়ে প্রস্তুত হয়ে যাও। রিঅ্যারেঞ্জিং বলতে আমরা কী বুঝি? প্রথম কথা হচ্ছে এটা, কতগুলো ওয়ার্ড জাম্বট মানে অগোছালোভাবে এলোমেলোভাবে দেওয়া থাকবে। তোমাদেরকে সেই ওয়ার্ডগুলো গ্রামারের নিয়ম অনুসারে সুন্দরভাবে নিয়ম অনুসারে সাজাতে হবে এবং সেন্টেন্সটির একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ পেতে হবে। যেমন আমি যদি তোমাদের একটা উদাহরণ দিতে বুঝতে পারবা। আমাদের টপিক্সের নাম হচ্ছে রিঅ্যারেঞ্জিং অফ ওয়ার্ডস। খেয়াল করো, ওয়ার্ডস হচ্ছে শব্দ, এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হবে ওয়ার্ড। আর এই এক বা একাধিক ওয়ার্ড যখন তোমার পাশাপাশি বসে একটি সম্পূর্ণ মনে ভাব প্রকাশ করে তখন তাকে বলে সেন্টেন্স। এখন কতগুলো এলোমেলো ওয়ার্ড দেওয়া থাকবে, সেগুলোকে সাজিয়ে তোমাকে তৈরি করতে হবে একটি মিনিংফুল সেন্টেন্স। শিক্ষার্থীরা দেখো, এখানে আছে গট ইন বাংলাদেশ 1971 অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। এখানে ইন্ডিপেন্ডেন্স এখানে সাইডে হয়ে গেছে। এখানে 5টি ওয়ার্ড আছে ইন জাম্বলড অর্ডার, মানে এলোমেলোভাবে দেওয়া আছে। এটাকে তোমাকে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে। তাহলে তোমাকে কি আগে খুঁজতে হবে যে সেন্টেন্সের সাবজেক্ট কোনটা হবে, সেন্টেন্সের ভার্ব কোনটা হবে, সেন্টেন্সের অবজেক্ট কোনটা হবে। তোমাকে এগুলো বুঝতে হবে। এগুলো যদি তুমি বুঝে যাও যে সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, তাহলে তুমি একটি মিনিংফুল সেন্টেন্স লিখতে পারবে। তাহলে এটাকে যদি আমরা সাজাই, এখানে দেখা যাচ্ছে যে গট একটা ভার্ব, প্রথমে গট দেওয়া আছে একটা প্রিপোজিশন ইন, বাংলাদেশ একটা নাউন, একটা সাল দেওয়া আছে 1971 সাল, তারপর আছে ইন্ডিপেন্ডেন্স, এটা একটা নাম। তাহলে এখানে সাবজেক্ট হিসেবে কোনটা আসতে পারে? অ্যাট ফার্স্ট আমরা যদি এটা আনসার হিসেবে লেখা শুরু করি, যে প্রথমে সাবজেক্ট নিয়ে আসলাম বাংলাদেশ, তারপর বার হচ্ছে গেট থেকে আসছে গট, বাংলাদেশ গট, তারপরে আমি বাড়তি শব্দ একটা নাউন ইন্ডিপেন্ডেন্স ইন 1971 এক্সটেনশন। এই সেন্টেন্সটি এলোমেলোভাবে দেওয়া ছিল ওয়ার্ডগুলো, এখানে আমরা একটা বাক্য সাজালাম, বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স ইন 1971। তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে একটি এই জাম্বল ওয়ার্ডগুলোকে যদি সাজিয়ে তোমাকে একটি মিনিংফুল বাক্য লিখতে হয়, তোমার সেন্টেন্স সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে।
একটি সেন্টেন্স কিভাবে তৈরি হয়, সেন্টেন্স কি, সেন্টেন্সে কী কী ওয়ার্ড থাকে, কোনটা আগে কোনটা পরে, এগুলো তোমাকে তৈরি করতে হবে। এটা হচ্ছে তোমার বলা হবে যে স্ট্রাকচার অফ সেন্টেন্স অথবা সেন্টেন্স প্যাটার্ন অফ সেন্টেন্স। তাহলে আমরা আগে সেন্টেন্সে যাই, যে সেন্টেন্স কি দ্রুত আমি খুব সংক্ষেপে আলোচনা করে তোমাদেরকে তারপরে মূল জিনিসে চলে আসতেছি। সেন্টেন্স, খেয়াল করো, সেন্টেন্স বাংলা অর্থ হচ্ছে বাক্য। এ গ্রুপ অফ ওয়ার্ডস which contains a subject and a verb and makes a complete sense by itself. This is sentence. A group of words which or that contains a subject and a verb and makes a complete sense is called a sentence. অর্থাৎ এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে একটি সাবজেক্ট একটি ভার্ব নিয়ে যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে তখনই তাকে বলা হবে সাবজেক্ট। এই হলো সাবজেক্টের সংজ্ঞা, তোমরা এটা লিখে নাও, তোমরা এটা তুলে নিয়ে পড়বে। এবার আসো সেন্টেন্সের অংশ, একটি সেন্টেন্সে কয়টি অংশ থাকে খেয়াল। এ হলো সেন্টেন্সটি, এভাবে টান দেও। এখানে আমরা পাচ্ছি একটা সেন্টেন্সের কতটি অংশ খেয়াল করো। Sifa goes to school by rickshaw. এই যে একটা সাবজেক্ট প্রথমে যে থাকে বাক্যের শুরুতে, যে বাক্যটি সম্পন্ন করে, অর্থাৎ বাক্যে যে ক্রিয়া সম্পন্ন করে সেই হলো সাবজেক্ট। বাক্যের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে যে ব্যক্তি বা প্রাণী বা যে বস্তুটা বাক্যের ক্রিয়াটাকে, বাক্যের যে কাজটা এটাকে সম্পন্ন করে সেটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা এখানে বললাম এই সিফাত, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। আর বাকি যে অংশটুকু থাকে এটা আরেকটা অংশ, এটা হলো অবজেক্ট। এটা আসলে অবজেক্ট, এটা হলো প্রেডিকেট। অর্থাৎ সাবজেক্ট যা করে, সাবজেক্ট যে কাজটা সাবজেক্টের উদ্দেশ্যে করা হয়, সাবজেক্টের উদ্দেশ্যে যে কাজটা করা হচ্ছে সেটাই হচ্ছে উদ্দেশ্য বা প্রেডিকেট। তাহলে এটার নাম হচ্ছে সাবজেক্ট প্রথমে যেটা, আর এটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে কর্তা, উদ্দেশ্য এটা বিধেয়। এটা বলবো আমরা উদ্দেশ্য, যাকে উদ্দেশ্য করে। এটা একটা সাবজেক্টের নাম, অর্থ আমরা জানি কর্তা, কিন্তু এখানে একটা নাম হবে বাংলা, একটা উদ্দেশ্য, বাংলা একটাই আছে, অর্থ আছে উদ্দেশ্য। আর প্রেডিকেট হচ্ছে বিধেয়। তাহলে আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট পেলাম, অর্থাৎ একটি সেন্টেন্সে যে কাজটি করে, যাকে উদ্দেশ্য করে কাজটা সম্পন্ন হয় সে হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট যা করে সেটা হচ্ছে প্রেডিকেট। এই হলো সাবজেক্টের দুইটা অংশ। তাহলে আমাদের এখানে জানতে হবে সাবজেক্ট এবং প্রেডিকেট আমরা শিখলাম। এরপর হচ্ছে যে একটি সাবজেক্টের মানে সাবজেক্ট এবং অবজেক্ট একটা ভাগ থাকে দুইটা, সেটা হচ্ছে কি যে সাবজেক্ট যে কাজটা করে, কি কাজ করে সেটা হচ্ছে অবজেক্ট, আর অবজেক্টের সাথে থাকে আরও বাকি অংশ, আরও বাড়তি অংশ থাকে, সেগুলো হচ্ছে অবজেক্ট। যেমন মনে করো রিমা reads
এ বুক ইন দি লাইব্রেরি। খেয়াল করো, এই সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট রিমা, আর এটা হচ্ছে ভার্ব। এই ভার্ব কি করে, কর্তা যে কাজটা করে সেটা হচ্ছে অবজেক্ট, আর কাজটা একটা ভার্ব, সেটা কোনো অবজেক্ট না। অবজেক্ট হচ্ছে যেই কাজটা করে। রিমা বই পড়ে, তাহলে কি পড়ে, কি দ্বারা প্রশ্ন করে যেটা পাচ্ছে, এটা হচ্ছে কর্ম বা অবজেক্ট। তাহলে এ বুক, এটা হচ্ছে আমার অবজেক্ট, আর এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এটা কি, এটা হচ্ছে এক্সটেনশন বা বাড়তি অংশ, এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। আমরা বলবো এখানে অতিরিক্ত অংশের সাথে যেটা এখানে থাকবে সেটা হচ্ছে অতিরিক্ত অংশ। তাহলে একটা সেন্টেন্স, আমরা এটা বলার অর্থ হচ্ছে, খেয়াল করো যে একটা সেন্টেন্স কীভাবে তৈরি হয়। প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপরে অবজেক্ট থাকে। অবজেক্টের সাথে আরও বাড়তি যে অংশগুলো আছে, যে এক্সটেনশন আমরা বলবো, সেগুলো থাকে। এইগুলো হচ্ছে এইভাবে তৈরি হয় সাবজেক্ট। এইভাবে তৈরি হয় আমাদের এই সাবজেক্ট থেকে শুরু করে এই যে অবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে অতিরিক্ত অংশ, বাড়তি অংশ মিলিয়ে সেন্টেন্স। তোমরা যদি সেন্টেন্স ভালোভাবে না বুঝো তাহলে তোমরা এই রিঅ্যারেঞ্জিং করতে পারবে না, রিঅ্যারেঞ্জিং অফ সেন্টেন্সেস এগুলো করতে পারবে না। এগুলো তোমাকে করতে হলে তোমাকে সেন্টেন্স ভালো করে বুঝতে হবে। আমরা যদি আরও কয়েকটি সেন্টেন্স লিখি, খেয়াল করো এখানে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, এগুলো তোমরা বুঝতে পারবো যে এখানে কোনটার কী কাজ, কোনটা আগে বসে, কোনটা পরে বসে। যেমন ট্রাফিক, দেখা যায় এখান থেকে লিখতে হবে। খেয়াল করো, ট্রাফিক is playing cricket in the field. Look, এখানে এলো সাবজেক্ট, এলো ভার্ব। টেন্সের গঠন অনুসারে তোমরা টেন্স যদি পড়ে থাকো তাহলে বুঝতে পারবে যে কেন প্লে ভার্ব ছিল, প্লের সাথে আইএনজি যুক্ত হইলো। এটা কন্টিনিউয়াস টেন্স, চলমান বোঝাচ্ছে, বর্তমান যেটা চলমান বর্তমান, বর্তমান বর্তমান, এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস কারণ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। কী খেলে, ক্রিকেট খেলে, এটা হচ্ছে অবজেক্ট। এই ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট, আর বাড়তি অংশ আছে এখানে ইন দি ফিল্ড, মাঠে, এটা হচ্ছে এক্সটেনশন। তাহলে সেন্টেন্সের গঠন থেকে আমরা বুঝতে পারলাম যে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, ভার্বের পরে অবজেক্ট বসে, অর্বের পরে যদি বাড়তি আরও কিছু থাকে, আরও যদি অ্যাডভার্ব এরকম কিছু থাকে, সেগুলো বলবে। এভাবে সেন্টেন্স তৈরি হয়। আমরা আরও কয়েকটা সেন্টেন্স লিখি, যেমন দেখো, ডু নট রান ইন দি সান, একটা বাক্য। এখানে কোনো সাবজেক্ট নাই, তাহলে তোমরা কি বলবে যে এটা কীভাবে হলো? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এভাবে সেন্টেন্স তৈরি হয়, সাবজেক্ট ছাড়াও হতে পারে। সেটা প্রথমে ভার্ব হবে, এই যে ভার্বের আগে নেগেটিভ হওয়ার কারণে গ্রহণ হয়েছে। যদি তোমার নেগেটিভ না হয় তাহলে শুধু ভার্ব দিয়ে হবে। যেমন আমরা ভার্ব দিয়ে শুরু করতে পারি, হেল্প দি পোর। এই যে এখানে কোনো সাবজেক্ট নাই, এই সেন্টেন্সের ভিতরে কোনো সাবজেক্ট নাই, এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, এরপর হচ্ছে। এগুলো বলা হয় ইম্পারেটিভ বা আদেশ সূচক, আদেশ, অনুরোধ, উপদেশ সূচক বাক্য। এই জন্য এগুলা কোনো সাবজেক্ট থাকে না, যে বাক্য দ্বারা আদেশ নিষেধ বোঝায়। তারপর আমরা আরও অনেক সেন্টেন্স লিখতে পারি, যেমন এক্সক্লামেটরি সেন্টেন্স যদি হয়, এক্সক্লামেটরি সেন্টেন্স, হাউ নাইস দি পিকচার ইজ। এখানে সেন্টেন্সের গঠনটা কি, এই যে হাউ নাইস, এটা হচ্ছে আমাদের একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। দি পিকচার সাবজেক্ট, এরপরে ভার্ব, এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, বিশেষসূচক বাক্য। এরপরে যদি আমরা প্রশ্নবোধক বাক্য লিখি, যেমন প্রশ্নবোধক বাক্য, ক্যান ইউ প্লে চেস, প্রশ্নবোধক বাক্য, এই প্রশ্ন ছেড়ে দিলাম। এই যে ক্যানটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব বাক্যের শুরুতে বসে এখানে সেন্টেন্সটা তৈরি হয়েছে।
এই সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। ক্যান ইউ প্লে চেস, এটা হচ্ছে এই যে প্রথমে ছিল অক্সিলারি ভার্ব। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে কারণ এটা হচ্ছে। আবার হতে পারে হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। এখানে এই হাউ দ্বারা প্রশ্ন করা হয়েছে, তাহলে বাক্য অনেকভাবে হয়, তোমাদেরকে সেন্টেন্স চিনতে হবে। সেন্টেন্স 5 প্রকার, অ্যাসার্টিভ, অ্যাসার্টিভকে দুইভাবে ভাগ করছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। এরপর হচ্ছে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটিভ, এগুলি পড়বে। কিন্তু আমরা এখন মূল জিনিস হচ্ছে আমাদের রিঅ্যারেঞ্জিং। রিঅ্যারেঞ্জিং করতে হলে আমাদের সেন্টেন্সের প্যাটার্ন চিনতে হবে, আমাদের জানতে হবে, এটা হচ্ছে মেন। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা খাতা নাও, আমি এবার তোমাদের কিছু দিচ্ছি লেখার জন্য। দেখো, যেমন ইন্টারেটিভ সেন্টেন্স, কতগুলো ইন্টারেটিভ সেন্টেন্স আছে, এগুলোর গঠনগুলো দেখো। ইন্টারেটিভ সেন্টেন্সটার গঠনটা, ইন্টারেটিভ সেন্টেন্সের গঠন হচ্ছে প্রথমে তোমার ডব্লিউএস থাকতে পারে, অথবা প্রথমে থাকতে পারে অক্সিলারি ভার্ব। এভাবে ইন্টারেটিভ সেন্টেন্স তৈরি হয়, এগুলো দিয়েও আমাদের রিঅ্যারেঞ্জ থাকবে। ইন্টারেটিভ সেন্টেন্সের গঠনের নিয়মটা হচ্ছে তোমার প্রথমে কী থাকবে, হাউ অথবা হোয়াট, এরপর হচ্ছে হোয়েন, এরকম থাকতে পারে। এগুলো দ্বারা তোমার ইন্টারেটিভ সেন্টেন্স তৈরি হবে। কয়েকটা ইন্টারেটিভ সেন্টেন্সের দেখলে তোমরা বুঝতে পারবা। হাউ, ফার, ইজ, কিশোরগঞ্জ, from Dhaka, ইন্ডিয়াটিভ যে প্রশ্নবোধক যে ইগুলো থাকবে, ওয়ার্ডগুলো থাকবে, ডব্লিউসগুলো, ডব্লিউসের পরেই বারবার যদি অক্সিলারি ভার্ব থাকে, তারপর হবে সাবজেক্ট, তারপর হচ্ছে বাকি অংশ, এই যে ভার্বটা, এরপর হচ্ছে বাকি অংশ, শেষে প্রশ্ন চিহ্ন দিতেই হবে। হোয়াট স্পোর্টস, এ হচ্ছে প্রশ্নবোধক বাক্য তৈরি করার প্রথম যেই ডব্লিউএস। এরপর হচ্ছে ডু ইউ লাইক, হোয়াট স্পোর্টস ডু ইউ লাইক, তুমি কোন খেলা পছন্দ করো। হোয়েন উইল ইউ কাম ব্যাক, তুমি কখন ফিরে আসবে। এই যে হোয়েনটা বসছে, এরপর একটা আবার সহকারী ক্রিয়া, সাহায্যকারী ক্রিয়া, এরপর হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে মূল ভার্ব, প্রশ্ন চিহ্ন। এভাবেও আমাদের ইন্টারেটিভ সেন্টেন্সগুলো তৈরি হয়, এগুলো জানতে হবে। এরপরে দেখো অক্সিলারি ভার্ব দ্বারা হইতে পারে, যেমন অক্সিলারি ভার্ব দ্বারা যদি আমরা দিই ইজ ইউর মাদার ইন, এই যে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, মানে সাহায্যকারী ক্রিয়া। যেই বাক্যে ডব্লিউএস থাকবে না বা আমাদের যে ইন্টারেটিভ প্রোনাউনগুলো থাকবে না, তখন যদি অক্সিলারি ভার্ব থাকে, এটারে প্রথমে এনে তারপরে সাবজেক্ট ইউজ করে, তারপরে বাকি অংশ, তারপরে প্রশ্ন চিহ্ন, এভাবে ইন্টারেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। তাহলে আমরা ইন্টারেটিভ সেন্টেন্স সম্পর্কে ধারণা পাইলাম মোটামুটি ক্লিয়ারলি। এখন আসো আমরা আলোচনা করবো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে গঠনটা কি। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ বোঝায়, সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন সচরাচর ভার্ব থাকে শুরুতে, তারপর হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে এক্সটেনশন বা বাকি অংশ বা বাড়তি অংশ থাকবে। যদি সেন্টেন্সটি নেগেটিভ হয়, তাহলে ওটার সাথে অক্সিলারি ভার্ব ডু বা ডিড এগুলো আসতে পারে। আর যদি নেগেটিভ না হয়, তাহলে মূল ভার্ব দ্বারা শুরু হবে। যেমন ইট,
সাম ফুড ডেইলি। এই যে ইট সাম ফুড ডেইলি, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে প্রথমে সাবজেক্ট নাই, প্রথমে আছে ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে বাক্যাংশ। ডু নট হেট দি পুয়ার। খেয়াল করো, এখানে হচ্ছে কি ডু নট দিয়ে তৈরি হয়েছে, অর্থাৎ ইম্পারেটিভ কিন্তু নেগেটিভ, যার কারণে এখানে ইম্পারেটিভ দিয়ে তৈরি হয়েছে ডু নট দিয়ে। আরও হইতে পারে এখন ডু নট টেল এ লাই, মিথ্যা বলবে না কখনো, ডু নট টেল এ লাই। এটা এই যে এখানে ডু নট ইউজ হচ্ছে, তারপরে মূল ভার্বের বেস ফর্ম, তারপরে বাক্যাংশ। ইম্পারেটিভ সেন্টেন্স এভাবে হতে পারে। নেক্সট যে আলোচনাটা করবো সেটা হচ্ছে তোমাদের সেন্টেন্সের ভিতরে কতগুলো অ্যাডভার্ব, যেমন এভরিডে, ডেলি, রেগুলারলি, ইউজুয়ালি, নর্মালি, টুডে, অন ফ্রাইডে, এগুলো থাকতে পারে। এগুলো থাকলে এই শব্দগুলো সচরাচর শেষে দেওয়াই ভালো। এই শব্দগুলো শেষে দেওয়াই ভালো। প্রথমে অনেক সময় দেওয়া যায়, তবে প্রথমের চেয়ে শেষে দেওয়াই সবচেয়ে ভালো হয় সেন্টেন্সগুলো। যেমন একটু উদাহরণগুলো বুঝতে পারবো। Mother reads the Holy Quran daily. Daily. Mother reads the Holy Quran daily. এই যে ডেইলি একটা বাড়তি ওয়ার্ড যুক্ত হয়েছে, এটা শেষে পড়ছে। এরকম যদি থাকে ডেইলি, রেগুলারলি, তাহলে আমরা এটা শেষে ইউজ করি। যেমন হি টেকস এক্সারসাইজ রেগুলারলি। এই যে একটা একবার রেগুলারলি, ডেইলি, অন ফ্রাইডে, অন মনডে, অন দ্য উইকেন্ড, এই শব্দগুলো থাকলে শেষে আমরা ইউজ করব। এইভাবে রিঅ্যারেঞ্জ করতে হবে তোমাদের। এবং রিঅ্যারেঞ্জে তোমাদের কোশ্চেন নাম্বার 12, রিঅ্যারেঞ্জটা তোমাদের প্রশ্নে যে আসবে সেই প্রশ্নে কোশ্চেন নাম্বার 12তে এই রিঅ্যারেঞ্জটা, এবং সেই মার্কস থাকবে 10, মার্কস থাকবে তোমাদের 10। আমরা এখন কয়েকটা রিঅ্যারেঞ্জ আলোচনা করব, তোমরা এগুলো খাতায় উঠায় নাও, দেখো কীভাবে করতে হয়। আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি প্রত্যেকটা ওয়ার্ড। মারিয়া একটা ওয়ার্ড, তারপর হচ্ছে ক্যান নট, দি ফ্লাওয়ার্স এখানে 4-5টা ওয়ার্ড আছে, একটা দুটো 5টা। দেখো মারিয়া, ক্যান নট, দি ফ্লাওয়ার্স সি, এগুলো আছে। এটাকে তোমাকে সাজিয়ে সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, সে অনুসারে গ্রামার নিয়ম অনুসারে বসে একটি কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে হবে। এখানে দেখা যাচ্ছে ক্যান নট হচ্ছে একটা ভার্ব, ভার্বের আগে মোডাল ভার্ব, ক্যান নট মোডাল অক্সিলারি ভার্ব, এই সিটা হচ্ছে আমাদের মূল ভার্ব। আর ফ্লাওয়ার্স এটা বোঝা যাচ্ছে একটা নাউন, এটা সাধারণত অবজেক্টের জায়গায় বসতে পারে, সাবজেক্ট হতে পারে। তো এখানে আর মারিয়া একটা নাম আছে এখানে, সেই মারিয়াটা প্রথমে। তোমাদের আরেকটা কথা বলে নিই, রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে যখন শুরু করবা আনসার লিখে, সেই সেন্টেন্সের প্রথম যে শব্দটা তার প্রথম অক্ষরটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবে, অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবে। এবং শেষে যদি প্রশ্নবোধক বাক্য হয় অবশ্যই তোমাকে সাইন অফ
ইন্টারোগেশন মানে প্রশ্নবোধক চিহ্ন ইউজ করতে হবে। যদি সেটা বিশ্বসূচক বাক্য হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, শেষে সাইন অফ এক্সক্লেমেশন অর্থাৎ বিশ্বসূচক চিহ্ন ইউজ করতে হবে। তাহলে প্রথমে আসবে একটা আমরা সলভ করি আনসারটা, মারিয়া, এরপর বা ক্যান নট আগে দেওয়া যায়, মারিয়া ক্যান নট দেখতে পায় না, ক্যান নট, এরপর সি দেখতে পায় না দি ফ্লাওয়ার। এই হলো এটার আনসার। আমরা আরেকটা করে দেখো, বড় সেন্টেন্স নেই, আউট, গো, তারপর হচ্ছে টু, শি, ওয়ান্স, and with Helen play। অনেকগুলো ওয়ার্ড আছে এখানে, অনেকগুলো ওয়ার্ড আছে দেখো, আউট, গো, তারপরে দিচ্ছি টু, শি, ওয়ান্স, অ্যান্ড, উইথ, তারপর হচ্ছে হেলেন, প্লে, অনেকগুলো ওয়ার্ড আছে। এটাকে যদি আমরা আনসার লিখতে যাই, এখানে দুইটা সাবজেক্ট দেখা যাচ্ছে, শি আছে, হেলেন আছে, নাউন আছে এখানে, প্রপার নাউন একটা। এই প্রপার নাউনটা প্রথমে আসতে পারে, অথবা আমরা শি দিয়ে করতে পারি। যদি আমরা শি দিই আগে, তারপর একটা ভার্ব নেই, সাবজেক্ট, তারপর সিঙ্গুলার নাম্বার, শি ওয়ান্টস টু গো, এরপর হচ্ছে আউট, she wants to go out and আছে, she wants to go out and play with Helen। তাহলে একটা মিনিংফুল সেন্টেন্স হয়ে যাচ্ছে, অনেক বড় সেন্টেন্স। দেখো, she wants to go out, সে বাইরে যেতে চায়, and play, খেলতে চায় with Helen, she wants to go out and play with Helen। এই হয়ে গেল আনসার। খেয়াল করে তোমরা উঠে নাও। নেক্সট, বাংলাদেশ of independence March 26 day is the, এখানে দেখো ওয়ার্ডগুলো আছে, বাংলাদেশ of independence 26 March, day is the। তাহলে সাবজেক্ট হিসেবে কোনটা আনা যায়, বাংলাদেশ। এখানে 26 মার্চ অর্থ হচ্ছে 26শে মার্চ, ইজ আছে, ইন্ডিপেন্ডেন্স নাউন আছে, স্বাধীনতা। তাহলে যদি এটাকে 26শে মার্চ, 26 মার্চ ইজ দি ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ। বাংলাদেশের 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। তাহলে আমরা আনসারটা লিখে পাবে 26 মার্চ ইজ the independence day of Bangladesh।
এ আমাদেরকে রিয়ারেঞ্জ হয়ে গেল। এরকম বড় সেন্টেন্স আবার ছোট সেন্টেন্স থাকতে পারে। তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তোমাদের বই থেকে, টেক্সট বই থেকে, টেক্সট বইয়ের লাইনগুলো থেকে দেয়। বেশিরভাগ সময় ফলো করবে যে তোমাদের যে টেক্সট বই আছে পঞ্চম শ্রেণীর, ওখানে মেন যে গল্পগুলো আছে, ইম্পর্টেন্ট গল্পগুলো, ওগুলোর ভিতর থেকে তোমাদের এই রিয়ারেঞ্জ দিয়ে দেয়। এরকম একটা সেন্টেন্স দেখো, ভিক্টোরি, বিজয় দিবস যেটা 16 ডিসেম্বর is day of Bangladesh Day। এখানে ছোট হাতের বড় হাতের ভিতরে যাই থাকুক, তোমাদেরকে লিখতে হবে। প্রথমে যেটা শুরু করবা সেটা অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। তোমাদের ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে, দি। তাহলে ওইটার মতোই এটা তোমরা অবশ্যই পারবে আশা করি। আগে এটা নিয়ে আসো, যেহেতু ভিক্টোরি ডে কথা হচ্ছে এখানে, তাহলে 16 ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস। 16 ডিসেম্বর ইজ দি ভিক্টোরি ডে অফ বাংলাদেশ। তাহলে এভাবে তোমাদেরকে কি করতে হবে, এই ওয়ার্ডগুলো সাজিয়ে লিখতে হবে। 5টি থাকবে, 5 হাতে মার্কস থাকবে 10, একটা 2 নম্বর করে থাকবে। একটা ছোট্ট দিচ্ছি, দেখো তোমরা চেষ্টা করে পারো কিনা। একদম ছোট। আনসার কি হতে পারে? টিথ আমাদের দাঁত, এক্স ডিম, আওয়ার আমাদের হেল্প সাহায্য করে। তাহলে কি সাহায্য করে? সাবজেক্টে নিয়ে আসি এক্স ডিম, ভার্ব নিয়ে আসি হেল্প, ডিম সাহায্য করে, আওয়ার টিথ আমাদের দাঁতগুলোকে সাহায্য করে। তোমরা আশা করি কিছুটা বুঝতে পেরেছ। তোমাদের কোশ্চেন নাম্বার 12 ছিল এটা। এখানে তোমার রিঅ্যারেঞ্জিং, তোমাদের আমি তোমাদের কিছু বাড়ি কাজ দিয়ে দেব আজকে। তোমরা বাসায় তোমাদের খাতায় ওঠাবে এগুলো এবং প্র্যাকটিস করবে। আরও তোমাদের যে বই আছে বাসায়, সেই বই থেকে তোমরা এই রিঅ্যারেঞ্জিংগুলো দেখবে। এখানে যেগুলো অল্প কিছু দেওয়া আছে আমি তোমাদের এখন তোমরা খাতা তুলে নিবা। এই যে দেখো রিঅ্যারেঞ্জিং এইচডব্লিউ, যেটা খেয়াল করো। দেখেন দেখেন তোমরা এটা উঠে নাও, বাসায় গ্রুপ করবা রিঅ্যারেঞ্জিং এইচডব্লিউ।
বোঝা যাচ্ছে? পাঁচটা উঠানো হইলে পরে আরো পাঁচটা আছে। আবার 6 থেকে উঠে নাও। সাউন্ড মেক হোয়াট ডাজ ফ্রগ, এরপর হচ্ছে ডে ইটস এ স্প্রিং বিউটিফুল, টিচিং মাস রাজু ভেরি লাইকস, লাভস মাদার চাইল্ড হার এভরি, অল ডান হোমওয়ার্ক হার শি হ্যাজ। উঠেছ আশা করি শিক্ষার্থীরা। আজকে ছিল আমাদের এই ক্লাস রিঅ্যারেঞ্জিং অফ ওয়ার্ডস, তোমাদের কোশ্চেন নাম্বার 12 ক্লাস 5-এর। তো তোমরা কামরুন্নেসা অনলাইন স্কুলে যুক্ত থাকো এবং তোমার রুটিন অনুসারে যেদিন যেই ক্লাস সেগুলো ফলো করবে। তোমাদের এক্সাম যখনই হয় তোমরা এক্সাম দিবে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। এখানে আমাদের আজকে ক্লাস শেষ করছি। দ্যাটস অল। আল্লাহ হাফেজ।